নমস্কার। শুরু করতে চলেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গোয়েন্দা কাহিনী সজারুর কাঁটা। ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু যখন হাসপাতালে পৌঁছলেন তখন রাত্রি 10টা। হাসপাতালের দরদালানে লোক কমে গেছে। এক পাশে এক বেঞ্চিতে একটি যুবতী শরীর শক্ত করে বসে আছে। তার পায়ের কাছে জবুথুবু হয়ে বসে আছে একটি বুড়ো চাকর। যুবতীর চোখে বিভীষিকাময় সম্ভাবনার আতঙ্ক। একটি নার্স ব্যোমকেশকে দেখে এগিয়ে এলো। রাখালবাবু বললেন, থানা থেকে আসছি, আসুন। নার্স তাদের ভিতরে নিয়ে গিয়ে একটা ঘরে বসালো। বলল, একটু বসুন, ডাক্তার গুপ্ত আপনাদেরই জন্য অপেক্ষা করছেন। নার্স চলে গেল। অল্পক্ষণ পরে ডাক্তার গুপ্ত এলেন। মধ্যবয়স্ক মধ্যমাকৃতি মানুষ, 20 বছর ধরে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেও ক্লান্ত হননি, বরং প্রাণ শক্তি আরো বেড়েছে। রাখালবাবু নিজের এবং ব্যোমকেশের পরিচয় দিলে ডাক্তার হেসে বললেন, আরে মশাই, আজ দেখছি অসাধারণ ঘটনা ঘটার দিন। ব্যোমকেশ বাবুর সঙ্গেও পরিচয় হলো, বসুন বসুন। 3 জন বসলেন। রাখালবাবু বললেন, ব্যাপার কি বলুন দেখি। ডাক্তার গুপ্ত বললেন, আরে মশাই, আশ্চর্য ব্যাপার, অভাবনীয় ব্যাপার। আমি 20 বছর ডাক্তারি করছি, এমন প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার দেখিনি। অবশ্য ডাক্তারি কিতাবে 2-4টে উদাহরণ পাওয়া যায়, কিন্তু স্বচক্ষে দেখা যায়নি। দেখা কোটিতে গুটি মেলে। ব্যোমকেশ এসে বলল, রহস্য নিয়েই আমার কারবার। আপনি আমাকে অবাক করে দিয়েছেন। মনে হচ্ছে একটা মনের মতো রহস্য এতদিনে পাওয়া গেছে। আপনি গোড়া থেকে সব কথা বলুন। ডাক্তার বললেন, বেশ, তাই বলছি। আজ রাত্রি 8:30টার সময় 3টি ছোকরা একজন অজ্ঞান লোককে ট্যাক্সিতে নিয়ে এখানে এলো। তারা রবীন্দ্র সরোবরে বেড়াতে গিয়েছিল। দেখলো একটা গাছের তলায় বেঞ্চির পাশে মানুষ পড়ে আছে। দেশলাই জেলে মানুষটাকে দেখলো। তার পিঠের বাঁ দিকে সজারুর কাঁটা বিঁধে আছে। লোকটা কিন্তু মরেনি, অজ্ঞান হয়ে পড়েছে। ওদের মধ্যে একজন লোকটিকে চিনতে পারল, তাদের ফ্যাক্টরির মালিক দেবাশিস ভট্ট। তখন তারা তাকে হাসপাতালে নিয়ে এলো। ছোকরাটাকে টেবিলে শুয়ে পরীক্ষা করলাম। সজারুর কাঁটা দিয়ে হত্যা করার কথা সবাই জানে। আমি ভাবলাম এক্ষেত্রে কাঁটা বোধহয় হার্ট পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু হার্ট পরীক্ষা করতে গিয়ে দেখি অবাক কাণ্ড, হার্ট নেই। তারপর বুকের ডান দিকে হার্ট খুঁজে পেলাম। প্রকৃতির খেয়ালে ছোকরা ডান দিকে হার্ট নিয়ে জন্মেছে। সজারুর কাঁটা হার্টকে বিঁধতে পারেনি বটে, কিন্তু বাঁ দিকের ফুসফুসে বিঁধেছে। সেটাও কম সিরিয়াস নয়। যতক্ষণ কাঁটা বিঁধে আছে ততক্ষণ রক্তক্ষরণ হচ্ছে না, কিন্তু কাঁটা বের করলেই ফুসফুসের মধ্যে রক্তপাত হয়ে মৃত্যু হতে পারে। যা হোক, খুব সাবধানে পিঠ থেকে কাঁটা বার করলাম। 6 ইঞ্চি লম্বা কাঁটা, তার 2 ইঞ্চি বাইরে বেরিয়েছিল, বাকিটা সোজা ফুসফুসের মধ্যে ঢুকেছিল। এই দেখুন সেই কাঁটা। ডাক্তার পকেট থেকে একটা সজারুর কাঁটা বার করে ব্যোমকেশের হাতে দিলেন। সজারুর কাঁটা অনেকেই দেখেছেন, সবিস্তারে বর্ণনার প্রয়োজন নেই। এই কাঁটাটি নরুনের মতো সরু, কাচের কাঠির মতো অনমনীয় এবং ডাক্তারি শল্যের মতো তীক্ষ্ণাগ্র। মারাত্মক অস্ত্রটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে ব্যোমকেশ রাখালবাবুর হাতে দিল। বলল, তারপর বলুন। ডাক্তার বললেন, কাঁটা বার করলাম। ছোকরার বরাত ভালো, ফুসফুসের মধ্যে রক্তপাত হলো না। কিছুক্ষণ পরে জ্ঞান হলো। নিজের ঠিকানা ও ফোন নম্বর দিয়ে স্ত্রীর কাছে খবর পাঠাতে বলল। তারপর তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়ালাম। ওর স্ত্রী যখন এলো তখনও ঘুমোচ্ছে। ব্যোমকেশ বলল, বাইরে একটি মেয়ে বসে আছে, সেই কি? ডাক্তার বললেন, হ্যাঁ, দেবাশিসের স্ত্রী। ও স্বামীর কাছে থাকতে চায়, কিন্তু এখন তো তা সম্ভব নয়। ওকে বললাম বাড়ি ফিরে যাও, কিন্তু ও যাবে না। ওকে স্বামীর কাছে যেতে দেওয়া হয়েছিল। একবার ঘরে গিয়ে স্বামীকে দেখে এসেছে। আমরা আশ্বাস দিয়েছি আশঙ্কার বিশেষ কারণ নেই, তুমি বাড়ি যাও, কাল সকালে আবার এসো। কিন্তু ও কিছুতেই যাবে না। ব্যোমকেশ
উপক্রম করে বলল, আচ্ছা আমি একবার চেষ্টা করে দেখি। ডাক্তার বললেন, বেশ তো, দেখুন না। কিন্তু একটা কথা, ওর স্বামীকে কেউ খুন করবার চেষ্টা করেছিল এ কথা ওকে বলা হয়নি। বলা হয়েছে অ্যাক্সিডেন্টে বুকে চোট লেগেছে। আপনারাও তাই বলবেন। মেয়েটি এমনিতেই শক পেয়েছে, ও কথা শুনলে আরো বেশি শক পাবে। না, বলবো না। রাখালবাবু বললেন, সজারুর কাটা আমি রাখলাম। এই নিয়ে 4টে হলো। দীপা বেঞ্চির উপর ঠিক আগের মতোই সোজা হয়ে বসেছিল। ব্যোমকেশ আর রাখালবাবু তার কাছে যেতেই সে উঠে দাঁড়ালো। রাখালবাবু বললেন, আমি পুলিশের লোক, ইনি শ্রী ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশের নাম দীপার মনে কোনো দাগ কাটল না। তার শঙ্কা ভরা চোখ একবার এর মুখে একবার ওর মুখে যাতায়াত করতে লাগলো। ব্যোমকেশ নরম সুরে বলল, আপনি ভয় পাবেন না। আপনার স্বামীর গুরুতর আঘাত লেগেছিল বটে, কিন্তু জীবনের আশঙ্কা আর নেই। দীপা দাঁত দিয়ে ঠোঁট চেপে বোধ করে নিজেকে সংযত করলো। তারপর ভাঙা ভাঙা গলায় বলল, আমাকে ও ঘরে থাকতে দিচ্ছে না কেন? ব্যোমকেশ বলল, দেখুন, আপনার স্বামীকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এ সময় আপনি তার কাছে থেকে কি করবেন? তার চেয়ে। দীপা বলল, না, আমাকে যদি ওর কাছে থাকতে না দেওয়া হয় আমি সারা রাত্রি এখানে বসে থাকবো। ব্যোমকেশ বলল, কিন্তু রুগীর ঘরে ডাক্তার আর নার্স ছাড়া এ সময় অন্য কারোর থাকা নিষেধ। দীপা বলল, আমি কিচ্ছু করব না, খাটের এক পাশে চুপটি করে বসে থাকবো। ব্যোমকেশ আরো কিছুক্ষণ দীপাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তাকে টলাতে পারলো না। তখন সে মাথা চুলকে বলল, আচ্ছা, ডাক্তারবাবুকে বলে দেখি। দেবাশিস বাবুর কি অন্য কোনো আত্মীয় এখানে নেই? না, ওর অন্য কোনো আত্মীয় নেই। আপনার নিশ্চয়ই আত্মীয় স্বজন আছেন, তারা কোথায় থাকেন? তাদের খবর দেওয়া হয়েছে? দীপা বলল, তারা কাছেই থাকেন, কিন্তু তাদের খবর দিতে ভুল হয়ে গেছে। ব্যোমকেশ বলল, ঠিকানা দিন, আমরা তাদের খবর দিচ্ছি। দীপার ঠিকানা ও টেলিফোন নম্বর দিল। ব্যোমকেশ তখন ডাক্তার গুপ্তর কাছে ফিরে গিয়ে বলল, ডাক্তারবাবু, বউটিকে স্বামীর কাছে থাকতে দিন। ও বুদ্ধিমতী বলেই মনে হলো, কিন্তু বড় ভয় পেয়েছে। ডাক্তারবাবু 2-1বার আপত্তি করলেন। স্ত্রী জাতি বড় ভাবপ্রবণ, আবেগের বশে যদি স্বামীকে আঁকড়ে ধরে, ইত্যাদি। শেষ পর্যন্ত তিনি রাজি হলেন। ব্যোমকেশ দীপাকে ডেকে এনে যে ঘরে দেবাশিস ছিল সেই ঘরে নিয়ে গেল। দীপা পা টিপে টিপে গিয়ে খাটের পাশে দাঁড়ালো। সামনের দিকে ঝুঁকে ব্যগ্র চোখে দেবাশিসের মুখ দেখল। দেবাশিস পাশ ফিরে শুয়ে ঘুমোচ্ছে। তার মুখের ভাব শান্ত প্রসন্ন। দীপা তার মুখের উপর চোখ রেখে অতি সন্তর্পণে খাটের পাশে বসলো। একজন নার্সও সঙ্গে এসেছিল। সে ঠোঁটে আঙুল রেখে দীপাকে সতর্ক করে দিল। রাত্রি 11টার সময় হাসপাতাল থেকে বেরোবার পথে রাখালবাবু ব্যোমকেশের পানে চাইলেন, বউটির বাপের বাড়িতে টেলিফোন করতে হবে। ব্যোমকেশ বলল, না, সশরীরে সেখানে উপস্থিত হওয়া দরকার। আজ রাত্রে তোমার বিশ্রাম নেই। রাখালবাবু বললেন, আমি বিশ্রামের জন্য ব্যস্ত নই। পুলিশের গাড়িতে দীপার বাপের বাড়িতে পৌঁছতে 5 মিনিটও লাগলো না। রাস্তা নিরালা, বাড়ির সদর দোর বন্ধ। রাখালবাবু সজোরে কড়া নাড়লেন। কিছুক্ষণ পরে বিজয় ঘুম চোখে দরজা একটু ফাঁক করে বলল, কে, কি চাই? রাখালবাবু বলল, ভয় নেই, দোর খুলুন, আমরা পুলিশের লোক। ইতিমধ্যে নীলমাধব উপস্থিত হয়েছেন। বিজয় দোর খুলে দিল। রাখালবাবু ব্যোমকেশকে নিয়ে ভিতরে এসে প্রশ্ন করলেন, দেবাশিস ভট্ট আপনাদের কে? নীলমাধব বললেন, আমার জামাই। কি হয়েছে? রাখালবাবু বললেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার জামাই বুকে আঘাত পেয়ে হাসপাতালে আছেন। আপনার মেয়েও খবর পেয়ে সেখানে গিয়েছেন। নীলমাধব বললেন, আহ, কোন হাসপাতালে? রাসবিহারী হাসপাতালে। ভয় পাবেন না, আঘাত গুরুতর হলেও জীবনের আশঙ্কা নেই। আমরা এখনই যাচ্ছি। বিজয়, তুমি এদের বসাও, আমি তোমার মাকে নিয়ে যাচ্ছি। তিনি ছুটে বাড়ির ভিতর চলে গেলেন। ব্যোমকেশ বিজয়কে প্রশ্ন করল, দেবাশিস বাবু আপনার ভগ্নিপতি? হ্যাঁ। আমিও হাসপাতালে যাব? না, আপনার সঙ্গে আমাদের একটু আলোচনা আছে। খানিক পরে নীলমাধব আধ ঘোমটা টানা স্ত্রীকে নিয়ে বেরিয়ে এলেন। রাখালবাবু বললেন, আপনারা পুলিশের গাড়িতেই যান।
গাড়ি আপনাদের পৌঁছে দিয়ে ফিরে আসবে, ততক্ষণ আমরা এখানেই আছি। তাদের রওনা করে দিয়ে তিনজনে বৈঠকখানায় এসে বসলেন। ব্যোমকেশ বিজয়কে প্রশ্ন করল, আপনার বোনের কতদিন বিয়ে হয়েছে? বিজয় বলল, 2 মাসের কিছু বেশি। আপনার ভগ্নিপতি কি কাজ করেন? বিজয় প্রজাপতি প্রসাধন ফ্যাক্টরির কথা বলল। তার আত্মীয় স্বজন কেউ নেই? যতদূর জানি কেউ নেই। বন্ধু বান্ধব? অন্য বন্ধু বান্ধবের কথা জানি না, কিন্তু নৃপতিদার আড্ডায় যারা যায় তাদের সঙ্গে দেবাশিসের ঘনিষ্ঠতা আছে। নৃপতি লাহার আড্ডার পরিচয় দিয়ে বিজয় বলল, কিন্তু এসব প্রশ্ন কেন? ব্যোমকেশ একবার রাখাল বাবুর সঙ্গে দৃষ্টি বিনিময় করে বলল, আপনাকে বলছি, আপনি উপস্থিত অন্য কাউকে বলবেন না। দেবাশিস বাবুকে কেউ খুন করবার চেষ্টা করেছিল। বিজয়ের চোখ জলজল করে উঠল। সে উত্তেজিত হয়ে বলল, আমি জানতাম। ব্যোমকেশের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। কি জানতেন? জানতাম যে এই ঘটবে। জানতেন এই ঘটবে? কি জানতেন? সব কথা বলুন। উত্তেজনার ঝোঁকে কথাটা বলে ফেলেই বিজয় থমকে গেল। আর কিছু বলতে চায় না। এ কথা সে কথা বলে আসল কথাটা চাপা দিতে চায়। ব্যোমকেশ তখন গম্ভীরভাবে বলল, দেখুন, দেবাশিসবাবুর শত্রু তাকে খুন করবার চেষ্টা করেছিল। দৈবক্রমে তার প্রাণ বেঁচে গেছে। আপনি যদি আসামিকে আড়াল করবার চেষ্টা করেন, তাহলে সে আবার চেষ্টা করবে। আপনি কি চান আপনার বোন বিধবা হন? তখন বিজয় বলল, আমি যা জানি বলছি, কিন্তু কে আসামি আমি জানি না। বিজয় দীপার প্রেম কাহিনী শোনালো। শুনে ব্যোমকেশ একটু চুপ করে রইল। তারপর বলল, মনে হয় আপনার বোনের ছেলে মানুষই ভালোবাসার নেশা কেটে গেছে। আচ্ছা, আজ আমরা উঠলাম। কাল বিকেলবেলা আমরা নৃপতিবাবুর বাড়িতে যাব। আপনিও উপস্থিত থাকবেন। ইতিমধ্যে পুলিশের গাড়ি ফিরে এসেছিল। ব্যোমকেশ গাড়িতে উঠে রাখালবাবুকে বলল, আজ এই পর্যন্ত। কাল সকালে আবার হাসপাতালে যাব। হাসপাতালে রাত্রি 2:30টার সময় দেবাশিসের ঘুম ভাঙল। চোখ চেয়ে দেখল একটি মুখ তার মুখের পানে ঝুঁকে অপলক চেয়ে আছে। ভারী মিষ্টি মুখখানি। দেবাশিস আস্তে আস্তে বলল, দীপা, কখন এলে? দীপা উত্তর দিতে পারল না। দেবাশিসের কপালে কপাল রেখে চুপ করে রইল। দীপা, হুম, খিদে পেয়েছে? দীপা ত্বরিত মাথা তুলল। ঘাড় ফিরিয়ে দেখল নার্স ঘরে প্রবেশ করেছে। নার্স ইতিপূর্বে আরো কয়েকবার ঘরে এসে রোগীকে দেখে গেছে। বলল, কি খবর, ঘুম ভেঙেছে? দীপা বলল, হ্যাঁ, বলছেন খিদে পেয়েছে। নার্স এসে বলল, বেশ, আমি আমি ওভলটিন তৈরি করে রেখেছি, এখনই আনছি। আগে একবার নাড়িটা দেখি। নাড়ি দেখে নার্স বলল, চমৎকার। আমি এলুম বলে। নার্সের সঙ্গে সঙ্গে দীপা দোর পর্যন্ত গেল। নকুল তখনও দোরের পাশে বসেছিল। উঠে দাঁড়ালো। বলল, বৌদি, দাদাবাবু খেতে চাইছে? দীপা বলল, হ্যাঁ। জয় জগদীশ্বর, তাহলে আর ভয় নেই। বৌদি, তুমিও তো কিছু খাওনি, তোমার খিদে পায়নি? দীপা একটু চুপ করে থেকে বলল, পেয়েছে। নকুল, তুমি বাড়ি যাও, নিজে খেও, আর আমার জন্য কিছু নিয়ে এসো। আচ্ছা বৌদি। নকুল চলে গেল। নার্স ফিডিং কাপে ওভালটিন এনে দেবাশিসকে খাওয়ালো। দেবাশিস তৃপ্তির নিঃশ্বাস ফেলে দীপার একটি হাত মুঠির মধ্যে নিয়ে আবার ঘুমিয়ে পড়ল। ভোর হলে দীপার মা বাবা, বিজয় সকলে আবার এলেন। দেবাশিস তখন ঘুমোচ্ছে। দীপার মা দীপাকে বললেন, দীপা, আমরা এখানে আছি, তুই বাড়ি যা। সেখানে স্নান করে একটু কিছু মুখে দিয়ে আবার আসিস। দীপা দৃঢ়ভাবে মাথা নেড়ে বলল, না, নকুল আমার জন্য খাবার এনেছিল, আমি খেয়েছি। বেলা আন্দাজ 10টার সময় ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু হাসপাতালে এলেন। ডাক্তার গুপ্ত একগাল হেসে বললেন, ভালো খবর, ছোকরা এই যাত্রায় বেঁচে গেল। সকালে বেশ চাঙ্গা হয়ে উঠেছে, তবু এখনো পর্যন্ত 2-3 দিন হাসপাতালে থাকতে হবে। রাখালবাবু বললেন, ভালো, আমরা তাহলে তার সঙ্গে দেখা করতে পারি? ডাক্তার বললেন, পারেন, কিন্তু 10 মিনিটের বেশি নয়। ব্যোমকেশ বলল, আপাতত 10 মিনিটই যথেষ্ট। দেবাশিস তখন পাশ ফিরে বিছানায় শুয়েছিল।
আর দীপা তার মুখের কাছে ঝুঁকে চুপি চুপি কথা বলছিল। ব্যোমকেশ আর রাখালবাবুকে আসতে দেখে লজ্জিতভাবে উঠে দাঁড়ালো। ব্যোমকেশ স্মিত মুখে দীপাকে বলল, আপনি কাল থেকে এখানে আছেন, এবার অন্তত ঘণ্টাখানেকের জন্যে যেতে হবে। আমরা ততক্ষণ দেবাশিস বাবুর কাছে আছি। দেবাশিস ক্ষীণকণ্ঠে বলল, আমিও তো সে কথাই বলছি। দীপা একটু ইতস্তত করল, তারপর অনিচ্ছা ভরে ঘর থেকে বেরিয়ে গেল, বলে গেল, আমি আধ ঘন্টার মধ্যেই আসবো। ব্যোমকেশ আর রাখালবাবু তখন দেবাশিসের সামনে চেয়ার টেনে বসলেন। রাখালবাবু নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা আপনাকে দু চারটি প্রশ্ন করব। দেবাশিস বলল, বেশ তো, করুন। অতঃপর প্রশ্নোত্তর আরম্ভ হলো। আপনি কাল সন্ধ্যের পর লেকে বেড়াতে গিয়েছিলেন? ঠিক বেড়াতে যায়নি, তবে গিয়েছিলাম। কেন গিয়েছিলেন? একজন বন্ধু টেলিফোন করে ডেকেছিল। কে বন্ধু? নাম কি? খড়গ বাহাদুর। খড়গ বাহাদুর নেপালি নাকি? হ্যাঁ, নামকরা ফুটবল খেলোয়াড়। ও সেই। তা লেকের ধারে রেখেছিল কেন? ব্যক্তিগত কারণ। যদি না বললে চলবে না, বলুন। ওর কিছু টাকার দরকার হয়েছিল, তাই আমার কাছে ধার চাইবার জন্য ডেকেছিল। আপনার বাড়িতে আসেনি কেন? তা জানি না, বোধহয় বাড়িতে আসতে সংকোচ হয়েছিল, যদি কেউ জানতে পারে। হুম। কত টাকা চেয়েছিল? 1000। আপনি টাকা নিয়ে গিয়েছিলেন? না না, খড়গ টেলিফোনে টাকার কথা বলেনি, শুধু বলেছিল জরুরি দরকার আছে। তারপর? গিয়ে দেখলাম সে বড় ফটকের কাছে দাঁড়িয়ে আছে। দুজনে গিয়ে একটা বেঞ্চিতে বসলাম। খড়গ টাকার কথা বলল, আমি রাজি হলাম। কিছুক্ষণ কথাবার্তার পর খড়গ চলে গেল, তার অন্য একজনের সঙ্গে দেখা করবার ছিল। আমি একলা বসে রইলাম। হঠাৎ পিঠে দারুণ যন্ত্রণা হলো, তারপর আর মনে নেই। পিছন দিকে কাউকে দেখতে পেয়েছিলেন? না। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ প্রশ্ন করল, আপনার হৃৎপিণ্ড যে শরীরের ডান দিকে, এ কথা আপনার স্ত্রী নিশ্চয়ই জানেন? দেবাশিস চোখ বুজে একটু চুপ করে রইল, শেষে বলল, না, ও বোধহয় জানে না। আপনার বন্ধুরা জানেন? না, আমার বন্ধু বড় কেউ নেই, সহকর্মী আছে। সম্প্রতি মাস দুয়েক থেকে আমি নৃপতিদার বাড়িতে যাই, সেখানে কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। নৃপতিবাবুর বাড়ির বন্ধুরা কেউ জানে? না, কেউ জানে না। বাবা জানতেন, আর ডাক্তারবাবুরা জানেন। এমন কেউ আছে আপনার মৃত্যুতে যা লাভ হবে? কেউ না। আচ্ছা, আজ আর আপনাকে বেশি প্রশ্ন করব না, আপনি সেরে উঠুন, তারপর যদি দরকার হয় তখন দেখা যাবে। সন্ধ্যের পর নৃপতির ঘরে আড্ডাধারীরা সকলেই উপস্থিত হয়েছিল, বিজয়ও ছিল। সকলের মুখেই উদ্বেগের গাম্ভীর্য। আজ প্রবাল পিয়ানো বাজাচ্ছে না, তক্তপোষের উপর গালে হাত দিয়ে বসে আছে। বিজয়ের মুখে দেবাশিসের কথা শোনার পর সকলেই মুহ্যমান। খবরের কাগজের দুঃসংবাদ হঠাৎ নিজের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। প্রবাল মুখ তুলে প্রশ্ন করল, ব্যোমকেশ বক্সীকে? কপিল মুখের দিকে একটা ব্যঙ্গ বঙ্কিম ভঙ্গি করল। বিজয় উত্তর দেবার জন্য মুখ খুলল, কিন্তু উত্তর দেবার দরকার হলো না। সদর দরজার বাইরে জুতোর শব্দ শোনা গেল। পরক্ষণেই ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু প্রবেশ করলেন। সকলে উঠে দাঁড়ালো। নৃপতি এগিয়ে গিয়ে বলল, আসুন, আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছি। আমার নাম নৃপতি লাহা। এরা? নৃপতি একে একে কপিল, প্রবাল, সুজন ও খড়গ বাহাদুরের সঙ্গে পরিচয় করিয়ে দিল। তারপর চেয়ারে বসিয়ে সিগারেট দিল। বিজয়ের মুখে আমরা সবই শুনেছি। ব্যোমকেশ একটু ভৎসনার চোখে বিজয়ের পানে চাইল। বিজয় কুণ্ঠিতভাবে বলল, হ্যাঁ ব্যোমকেশ বাবু, এরা ছাড়ল না, সজারুর কাটার কথা এদের বলেছি। খড়গ বাহাদুর বলল, আচ্ছা ব্যোমকেশ বাবু, এই যে সজারুর কাটা নিয়ে ব্যাপার, এটা কি? আপনার কি মনে হয় এসব একটা পাগলের কাজ? ব্যোমকেশ বলল, পাগলের কাজ হতে পারে, আবার পাগল সাজার চেষ্টাও হতে পারে। সুজন বলল, সেটা কিরকম? ব্যোমকেশ বলল, পাগল সাজলে অনেক সময় খুনের দায়ে নিষ্কৃতি পাওয়া যায়। বড়জোর পাগলাগারদে বন্ধ করে রাখে, ফাঁসি হয় না, এই আর কি। আপনারা দেবাশিস বাবুর বন্ধু, তার জীবন সম্বন্ধে নিশ্চয়ই অনেক কিছু জানেন। নৃপতি বলল, দেবাশিসের সঙ্গে আমাদের পরিচয় বেশি দিনের নয়।
আমাদের মধ্যে কেবল প্রবাল তাকে আগে থেকে চিনত বলে প্রবালের দিকে আঙুল দেখালো। ব্যোমকেশ প্রবালের দিকে চাইলো। প্রবাল গলা পরিষ্কার করে বলল, স্কুলে দেবাশিসের সঙ্গে এক ক্লাসে পড়েছিলাম। তার সঙ্গে পরিচয় ছিল, কিন্তু বন্ধুত্ব ছিল না। বন্ধুত্ব ছিল না? বন্ধুত্ব ছিল না, অসদ্ভাবও ছিল না। তারপর ও পাশ করে দিল্লি চলে গেল। অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। মাস দুয়েকের আগে এই ঘরে তাকে আবার দেখলাম। ও। ব্যোমকেশ সিগারেটের ২-৩টে টান দিয়ে খড়গ বাহাদুরের দিকে চোখ ফেরালো। বলল, কাল রাত্রে আন্দাজ ৮টার সময় আপনি দেবাশিস বাবুকে টেলিফোন করেছিলেন? খড়গ বাহাদুর বোধহয় প্রশ্নটা প্রতীক্ষা করছিল। সংযত স্বরে বলল, হ্যাঁ। কোথা থেকে টেলিফোন করেছিলেন? এখান থেকে। নৃপতিদার টেলিফোন আছে, আমরা সকলেই দরকার হলে ব্যবহার করি। কাল আমরা সকলেই এখানে ছিলাম, দেবাশিস ছাড়া। তার আশায় অনেকক্ষণ এখানে অপেক্ষা করলাম, কিন্তু সে যখন এলো না তখন তাকে টেলিফোন করেছিলাম। তারপর লেকে দেখা হয়েছিল। এখন একটা কথা বলুন দেখি, আপনি যখন দেবাশিস বাবুকে ছেড়ে চলে আসেন তখন আশেপাশে কাউকে দেখেছিলেন? দেখে থাকলেও লক্ষ্য করিনি। আমরা একটা গাছের তলায় বেঞ্চিতে বসেছিলাম। অন্ধকার হয়ে গিয়েছিল। লোকজন বেশি ছিল না। ব্যোমকেশ তখন নৃপতিকে বলল, আপনাকে একটা কাজ করতে হবে। আমরা আপনাদের পৃথকভাবে প্রশ্ন করতে চাই। আমরা একটা ঘরে গিয়ে বসবো, আর আপনারা একে একে আসবেন। ছোট একটা ঘর পাওয়া যাবে কি? নৃপতি বলল, পাশেই ছোট ঘর আছে, আসুন দেখাচ্ছি। পর্দা ঢাকা দরজা দিয়ে নৃপতি তাদের পাশের ঘরে নিয়ে গেল। ঘরটি ছোট, কয়েকটা চেয়ারের মাঝখানে একটা গোল টেবিল, টেবিলের উপর টেলিফোন যন্ত্র। ব্যোমকেশ বলল, এই তো ঠিক যেমনটি চেয়েছিলাম। রাখাল, তুমি সভাপতির আসন অলঙ্কৃত করো। নৃপতি বাবু, আপনি বাকি সকলকে বসতে বলে আসুন। আগে আপনার জেরা শেষ করে একে একে ওদের ডাকবো। ছোট্ট ঘরটিতে এজলাস বসলো, প্রশ্নোত্তর চলল। চাকর কফি দিয়ে গেল। একে একে সকলে সাক্ষী দিল। সকলের শেষে এলো বিজয়। ব্যোমকেশ তাকে বলল, বিজয়বাবু, আপনার বোনের আইবুড়ো বেলার বই খাতা জিনিসপত্র নিশ্চয়ই এখনো আপনাদের বাড়িতে আছে? বেশ, কাল আমরা যাব, একটু নেড়ে চেড়ে দেখব, যদি দরকারি কিছু পাওয়া যায়। বিজয় বলল, আচ্ছা। অতঃপর সভা ভঙ্গ হলো। 10টা বাজতে তখন বেশি দেরি নেই। পরদিন সকাল 8টার সময় বিজয় নিজেদের বাড়িতে অপেক্ষা করছিল। ব্যোমকেশ আর রাখালবাবু আসতেই তাদের দোতলায় দীপার ঘরে নিয়ে গেল। বলল, এইটে দীপার ঘর, এই ঘরেই তার যা কিছু আছে, বিশেষ কিছু নিয়ে যায়নি। বেশ বড় ঘর, জানলার পাশে খাট বিছানো, অন্য পাশে টেবিল চেয়ার বইয়ের আলমারি, পিছনের দেওয়ালে একটা এসরাজ ঝুলছে। টেবিলের মাঝখানে ছোট্ট একটা জাপানি ট্রানজিস্টার রাখা আছে। ব্যোমকেশ ঘরের চারদিকে একবার সন্ধানী চোখ ফিরিয়ে বলল, দীপাদেবীর দেখছি গান বাজনার শখ আছে। বিজয় বলল, হ্যাঁ, একটু আধটু এসরাজ বাজাতেও জানে, নিজের চেষ্টাতে শিখেছে। লেখাপড়া কত দূর শিখেছেন? স্কুলের পড়া শেষ পর্যন্ত পড়েছে, কলেজে দেওয়া হয়নি। আপনার বাবা বাড়িতে আছেন? না, বাবা মা হাসপাতালে গেছেন। দেবাশিস বাবু ভালো আছেন, আমি টেলিফোনে খবর নিয়েছিলাম। বোধহয় 2-3 দিনের মধ্যেই ছেড়ে দেবে। হ্যাঁ, আপনারা চা খাবেন? ব্যোমকেশ রাখালবাবুর দিকে একবার তাকিয়ে বলল, আপত্তি কি? একবার হয়েছে, কিন্তু কিন্তু অধিকন্তু ন দোষায়। আচ্ছা, আমি চা নিয়ে আসছি, আপনারা দেখুন। বইয়ের আলমারির চাবি খুলে দিয়েছি। খাটের তলায় 2টো ট্রাঙ্ক আছে, তার চাবিও খোলা। বিজয় বেরিয়ে যাবার পর ব্যোমকেশ রাখালবাবুকে বলল, ঘরে তল্লাশ করার মতো বিশেষ কিছু নেই দেখছি। আমি বইয়ের আলমারিটা দেখি, তুমি ততক্ষণ ট্রাঙ্ক 2টো আটকাও। রাখালবাবু খাটের তলা থেকে ট্রাঙ্ক 2টো টেনে বার করলেন। ব্যোমকেশ আলমারি খুলে বই দেখতে লাগলো। বইগুলি বেশ পরিচ্ছন্নভাবে সাজানো। প্রথম সারিতে কবিতা আর গানের বই, সঞ্চয়িতা, গীতবিতান, দ্বিজেন্দ্রগীতি, নজরুল গীতিকা প্রভৃতি। দ্বিতীয় তাকে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের কয়েক ভলিউম গ্রন্থাবলী। নিচের থাকে স্কুল পাঠ্য বই। দীপা স্কুলে পড়ার সময় যে বইগুলি পড়েছিল সেগুলি যত্ন করে সাজিয়ে রেখেছে। ব্যোমকেশ বইগুলো একে একে খুলে দেখল।
কিন্তু কোথাও এমন কিছু পেল না যা থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়। আধুনিক কোনো লেখকের বই আলমারিতে নেই, এমনকি শরৎচন্দ্রের বইও না। এ থেকে পারিবারিক গোঁড়ামির পরিচয় পাওয়া যায়। দীপার মানসিক প্রবণতার কোনো ইশারা তাতে নেই। ব্যোমকেশদা, একবার এদিকে আসুন। ব্যোমকেশ রাখালবাবুর পাশে গিয়ে দাঁড়ালো। তিনি একটা খোলা ট্রাঙ্কের সামনে হাঁটু গেড়ে বসে আছেন। সামনে মেয়েলি জামা কাপড়ের স্তূপ, হাতে পোস্টকার্ড আয়তনের একটা সুদৃশ্য বাঁধানো খাতা। খাতাটি ব্যোমকেশের দিকে এগিয়ে দিয়ে রাখালবাবু বললেন, কাপড় চোপড়ের তলায় ছিল, পড়ে দেখুন। অটোগ্রাফের খাতা, বেশিরভাগ পাতাই খালি। সামনের কয়েকটা পাতায় উদয়মাধব প্রভৃতি বাড়ির কয়েকজনের হস্তাক্ষর, দু একটা মেয়েলি কাঁচা হাতের নাম দস্তখত। তারপর একটা পাতায় একজনের স্বাক্ষরের উপর একটি কবিতার ভগ্নাংশ, তোমার চোখের বিজলি উজ্জ্বল আলোকে পরাণে আমার ঝঞ্ঝার মেঘ ঝলকে। তারপর আর সব পৃষ্ঠা শূন্য। অটোগ্রাফের খাতাটি যে দীপার তাতে সন্দেহ নেই, কারণ মলাটের উপরেই তার নাম লেখা রয়েছে। যিনি রবীন্দ্রনাথের কবিতাতে একটু মোচড় দিয়ে উদ্ধৃত করেছেন তার নামটি অপরিচিত নয়, তিনি বিশেষ একটি আড্ডার নিয়মিত সভ্য। ব্যোমকেশ খাটো গলায় বলল, আমাদের সন্দেহ তাহলে মিথ্যে নয়। বাইরে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ চট করে অটোগ্রাফের খাতাটা পকেটে পুরে রাখালবাবুকে চোখের ইশারা করল। বিজয় দুহাতে দু পেয়ালা চা নিয়ে এসে টেবিলের উপর রাখলো, বলল, আসুন, কিছু পেলেন? রাখালবাবু কেবল গলার মধ্যে শব্দ করলেন। ব্যোমকেশ চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বলল, সত্যান্বেষণের পথ বড় দুর্গম। কোথায় কোন কানাগলির মধ্যে সত্য লুকিয়ে আছে কে বলতে পারে। যা হোক, নিরাশ হবেন না, 2-4 দিনের মধ্যেই আসামি ধরা পড়বে। তারপর দুজনে চা খেয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে রাখালবাবু বললেন, তাহলে এখন বাকি রইল শুধু আসামিকে গ্রেপ্তার করা। অবশ্য পাকা রকম সাক্ষী সাবুত না পাওয়া পর্যন্ত তাকে পাকড়ানো যাবে না। ব্যোমকেশ বলল, না, তাকে পাকড়াবার একটা ফন্দি বার করতে হবে, কিন্তু তার আগে নিঃসংশয়ভাবে জানা দরকার দেবাশিসের স্ত্রী এ ব্যাপারে কতখানি লিপ্ত আছে। হাসপাতালে ডাক্তার গুপ্ত ব্যবস্থা করে দিলেন। একটি নিভৃত ঘরে দীপার সঙ্গে ব্যোমকেশ ও রাখালবাবুর কথা হলো। ব্যোমকেশ বলল, আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কেন প্রশ্ন করতে চাই এখন জানতে চাইবেন না, পরে আপনিই জানতে পারবেন। দীপা সহজভাবে বলল, কি জানতে চান বলুন। তার মুখে আতঙ্কের ভাব আর নেই। সে তার স্বাভাবিক সাহস অনেকটা ফিরে পেয়েছে। সওয়াল জবাব আরম্ভ হলো। রাখালবাবু অচঞ্চল চোখে দীপার মুখের পানে চেয়ে রইলেন। ব্যোমকেশ বলল, নৃপতি লাহা নামে একটি ভদ্রলোকের বাড়িতে যাদের নিয়মিত আড্ডা বসে তাদের আপনি চেনেন? দীপার চোখের দৃষ্টি সতর্ক হলো। সে বলল, হ্যাঁ চিনি, ওরা সবাই আমার দাদার বন্ধু। ওরা আপনার বাপের বাড়িতে যাতায়াত করেন? বাড়িতে কাজকর্ম থাকলে আসেন। এদের মধ্যে নৃপতি লাহা, সুজন মিত্র, কপিল বসু, প্রবাল গুপ্ত, খড়গ বাহাদুর, এদের ছাড়া আর কাউকে চেনেন? না, কেবল এদেরই চিনি। আচ্ছা, নৃপতি লাহা বিপত্নিক আপনি জানেন? যেন শুনেছিলাম। এদের মধ্যে আর কারোর বিয়ে হয়েছে কিনা জানেন? বোধ হয় আর কারোর বিয়ে হয়নি। প্রবাল গুপ্ত কি বিবাহিত? ঠিক জানি না, বোধ হয় বিবাহিত নয়। প্রবাল গুপ্ত বিবাহিত, সম্প্রতি স্ত্রী বিয়োগ হয়েছে। আমি জানতাম না। যাক, কপিল বসু লোকটিকে আপনার কেমন লাগে? ভালোই তো। ওর সম্বন্ধে কোনো কুৎসা শুনেছেন? না। আর সুজন মিত্র? সে সিনেমার আর্টিস্ট, তার সম্বন্ধে কিছু শোনেননি? না, ওসব আমি কিছু শুনিনি। আপনি সিনেমা দেখতে ভালোবাসেন? হ্যাঁ। সুজন মিত্রের অভিনয় কেমন লাগে? খুব ভালো। উনি কেমন লোক? দাদার বন্ধু, ভালোই হবেন। দাদা মন্দ লোকের সঙ্গে বন্ধুত্ব করেন না। তা বটে। আপনি ফুটবল খেলা দেখেছেন? ছেলেবেলায় দেখেছি, যখন স্কুলে পড়তাম। খড়গ বাহাদুরের খেলা দেখেছেন? না, রেডিওতে খেলার কমেন্টারি শুনেছি। এবার শেষ প্রশ্ন। আপনার স্বামীর হৃদযন্ত্র বুকের ডান দিকে, আপনি জানেন? জানি। ব্যোমকেশ ভ্রু তুলে চাইল, জানেন? হ্যাঁ, কিছুদিন আগে দুপুর রাত্রে আমার স্বামীর কম্প দিয়ে জ্বর এসেছিল।
আমাকে ডাক্তার ডাকতে বলেছিল। আমি জানতুম না ওদের পারিবারিক ডাক্তার কে, তাই আমার বাপের বাড়ির ডাক্তারকে ফোন করলাম। সেন কাকা এসে ওকে পরীক্ষা করলেন। তারপর যাবার সময় আমাকে আড়ালে বলে গেলেন যে ওর হৃদযন্ত্র উল্টো দিকে। এরকম নাকি খুব বেশি দেখা যায় না। প্রকাণ্ড হাঁপছাড়া নিঃশ্বাস ফেলে ব্যোমকেশ উঠে দাঁড়ালো, বলল, আমার বুক থেকে একটা বোঝা নেমে গেল। আর কিছু জানবার নেই, আপনি স্বামীর কাছে যান। চলো রাখাল। হাসপাতালের বাইরে এসে ব্যোমকেশ রাখালবাবুকে প্রশ্ন করল, কি দেখলে, কি বুঝলে? রাখালবাবু বললেন, কোনো ভুল নেই, মেয়েটি নির্দোষ। প্রতিক্রিয়া যখন যেমনটি আশা করা গিয়েছিল ঠিক তেমনটি পাওয়া গেছে। এখন কি কর্তব্য? ব্যোমকেশ বলল, এখন তুমি থানায় যাও, আমি বাড়ি যাই। ভালো কথা, একটা বুলেট প্রুফ গেঞ্জি জোগাড় করতে পারো? পারি, কি হবে? একটা আইডিয়া মাথায় এসেছে। আজ রাত্রে গেঞ্জি নিয়ে আমার বাড়িতে এসো, তখন বলবো। সন্ধ্যের পর ব্যোমকেশ একা নৃপতির আড্ডায় গেল। সকলেই উপস্থিত ছিল। ব্যোমকেশকে ছেঁকে ধরল। নৃপতি তার সামনে সিগারেটের কৌটো খুলে ধরে বলল, খবর নিয়েছি 2-1 দিনের মধ্যেই দেবাশিসকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। ওর বিপদ মুক্তি উপলক্ষে আমি পার্টি দেব, আপনাকে আসতে হবে। ব্যোমকেশ বলল, নিশ্চয়ই আসবো। কপিল ব্যোমকেশের গা ঘেঁষে বসে আবদারের সুরে বলল, আপনার সত্যান্বেষণ কতদূর অগ্রসর হলো বলুন না ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ এসে বলল, দিল্লি দূরস্থ। সজারুর কাটার ওস্তাদটি কে তা এখনো জানা যায়নি, তবে একটা থিওরি খাড়া করেছি। সুজন গলা বাড়িয়ে বলল, কি রকম থিওরি? ব্যোমকেশ সিগারেটে একটা ধীর মন্থর টান দিয়ে বলতে আরম্ভ করলো, ব্যাপারটা হচ্ছে এই, কোনো একজন অজ্ঞাত লোক সজারুর কাটা দিয়ে প্রথমে একটা ভিখিরিকে খুন করলো, তারপর এক মজুরকে খুন করলো, তারপর আবার খুন করলো এক দোকানদারকে, এবং সর্বশেষে দেবাশিস বাবুকে খুন করবার চেষ্টা করলো। 4বারই অস্ত্র হচ্ছে সজারুর কাটা। অর্থাৎ হত্যাকারী জানাতে চায় যে 4টি হত্যাকার্য একই লোকের কাজ। এখন হত্যাকারী যদি পাগল হয় তাহলে কিছুই করবার নেই। পাগল অনেক রকম হয়। এক ধরনের পাগল আছে যাদের পাগল বলে চেনা যায় না, তারা অত্যন্ত ধূর্ত, তাদের খুন করবার কোনো যুক্তিসঙ্গত মোটিভ থাকে না। এই ধরনের পাগলকে ধরা বড় কঠিন। কিন্তু যদি পাগল না হয়, যদি পুলিশের চোখে ধুলো দেবার জন্য কেউ পাগল সেজে সজারুর কাটার ফন্দি বার করে থাকে, মনে করুন দেবাশিস বাবুর এমন কোনো গুপ্ত শত্রু আছে যে তাকে খুন করতে চায়। সরাসরি খুন করলে ধরা পড়ার ভয় বেশি, তাই সে ভিখিরি খুন করে কাজ আরম্ভ করলো, তারপর মজুর, তারপর দোকানদার, তারপর দেবাশিস বাবু। স্বভাবতই মনে হবে দেবাশিস বাবু হত্যাকারীর প্রধান লক্ষ্য নয়। একটা বিকৃত মস্তিষ্ক লোক যখন যাকে সুবিধে পাচ্ছে খুন করে যাচ্ছে। হত্যাকারী যে দেবাশিস বাবুকেই খুন করবার জন্য এত ভনিতা করেছে তাকে বুঝতে পারবে না। এই আমার থিওরি। কিছুক্ষণ ঘর নিস্তব্ধ হয়ে রইল। তারপর নৃপতি বলল, কিন্তু মনে করুন এরপর আবার একটা খুন হলো সজারুর কাটা দিয়ে, তখন তো বলা চলবে না যে দেবাশিসই হত্যাকারীর আসল লক্ষ্য। ব্যোমকেশ বলল, না, তখন আবার নতুন রাস্তা ধরতে হবে। কপিল বলল, খুনিকে কি ধরা যাবে? ব্যোমকেশ বলল, চেষ্টা ত্রুটি হবে না। এমন সময় কফি এলো। প্রবাল উঠে গিয়ে পিয়ানোতে মৃদু টুংটাং আরম্ভ করলো। ব্যোমকেশ কফি শেষ করে আরো কিছুক্ষণ গল্প সল্প করে বাড়ি ফিরে চলল। ব্যোমকেশ বাড়ি ফিরে আসার কয়েক মিনিট পরে রাত্রি 8:45টার সময় রাখালবাবু এলেন। তার হাতে একটা মোড়ক। ব্যোমকেশ বলল, এনেছো? রাখালবাবু মোড়ক খুলে দেখালেন। ব্রোকেডের মতো কাপড় দিয়ে তৈরি একটা ফতুয়া, কিন্তু সোনালি বা রূপালি জরির ব্রোকেড নয়, স্টিলের জরি দিয়ে তৈরি ঘন পিনব্ধ লৌহ জালিকা। জামার ভিতরে পড়লে বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু এই কঠিন বর্ম ভেদ করা ছোড়াছুড়ি তো দূরের কথা, পিস্তল রিভলভারেরও সম্ভব নয়। ব্যোমকেশ জামাটি নিয়ে নেড়েচেড়ে পাশে রাখলো, বলল, আমার গায়ে ঠিক হবে। এখন আর একটা কথা বলি, আমাদের সজারুর পিছনে লেজুর লাগাবার ব্যবস্থা করেছ? রাখালবাবু বললেন, সব ব্যবস্থা হয়েছে। আজ রাত্রি 7টা থেকে লেজুর লেগেছে।
এক লহমার জন্যে তাকে চোখের আড়াল করা হবে না। দিনের বেলাও তার পিছনে লেজুর থাকবে। ব্যোমকেশ বলল, বেশ, এখন এসো পরামর্শ করি। আমি পুকুরে চার ফেলে এসেছি। খাটো গলায় দুজনের মধ্যে অনেকক্ষণ পরামর্শ হলো। তারপর 9:30 বাজলে রাখালবাবু উঠবার উপক্রম করেছেন। এমন সময় টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ ফোন তুলে বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে চেনা গলা শোনা গেল। ব্যোমকেশ বাবু, আপনি একলা আছেন? ব্যোমকেশ রাখালবাবুর দিকে সংকেত ভরা দৃষ্টিপাত করে বলল, হ্যাঁ, একলা আছি। আপনি? গলা শুনে চিনতে পারছেন না? না। আপনার নাম? যখন গলা চিনতে পারেননি তখন নাম না জানলেও চলবে। আজ সন্ধ্যের পর আপনি যেখানে গিয়েছিলেন সেখানে আমি ছিলাম। একটা গোপন খবর আপনাকে দিতে চেয়েছিলাম, কিন্তু সকলের সামনে বলতে পারলাম না। গোপন খবর? সজারুর কাটা সম্বন্ধে? হ্যাঁ, আপনি যদি আজ রবীন্দ্র সরোবরের বড় ফটকের কাছে আসেন আপনাকে বলতে পারি। বেশ তো, বেশ তো। কখন আসবো বলুন? যত শিগগির সম্ভব। আমি অপেক্ষা করব। একলা আসবেন কিন্তু। অন্য কারোর সামনে আমি কিছু বলবো না। বেশ, আমি 5 মিনিটের মধ্যে বেরোচ্ছে। টেলিফোন রেখে ব্যোমকেশ যখন রাখালবাবুর দিকে তাকালো, তার চোখ দুটো জল করছে। পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে সে বলল, টোপ ফেলার সঙ্গে সঙ্গে মাছ টোপ গিলেছে? এত শিগগির ওষুধ ধরবে ভাবিনি। রাখাল, তুমি? ব্যোমকেশ পাঞ্জাবি খুলে ফেলল। রাখালবাবু তাকে বুলেট প্রুফ ফতুয়া পরাতে পরাতে বললেন, আমার জন্যে ভাববেন না, আমি ঠিক যথাস্থানে থাকব। সজারুর পিছনে লেজুর আছে। 3 জনে মিলে সজারুকে কাবু করা শক্ত হবে না। বেশ। ব্যোমকেশ ফতুয়ার উপর আবার পাঞ্জাবি পরল। তারপর রাখালবাবুর দিকে একবার অর্থপূর্ণ ঘাড় নেড়ে বেরিয়ে গেল। রাখালবাবু কবজিতে ঘড়ি দেখলেন। 10টা বাজতে 20 মিনিট। তিনিও বেরিয়ে পড়লেন। প্রচ্ছন্নভাবে যথাস্থানে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। রবীন্দ্র সরোবরের সদর ফটকের সামনে লোক চলাচল নেই। কদাচিৎ একটা বাস কিংবা মোটর হুশ করে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে চলে যাচ্ছে। ব্যোমকেশ দ্রুত পদে সাদার্ন অ্যাভিনিউ রাস্তা পেরিয়ে ফটকের সামনে গিয়ে দাঁড়ালো। এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। রবীন্দ্র সরোবরের ভিতরে আলো আধারিতে জনমানব চোখে পড়ে না। ব্যোমকেশ ফটকের মাঝখানে দাঁড়িয়ে খানিক ইতস্তত করল। তারপর ভিতর থেকে অগ্রসর হলো। 2-4 পা এগিয়েছে। একটি লোক অদূরের গাছের ছায়া থেকে বেরিয়ে এসে দাঁড়ালো। হাত তুলে ব্যোমকেশকে ইশারা করে ডাকলো। ব্যোমকেশ তার কাছে গেল। লোকটি বলল, চলুন, ওই বেঞ্চিতে বসা যাক। নমস্কার। গল্পের প্রথম পর্ব এখানে শেষ করছি। আর আমার বলা গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।